চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনয় জগতের ইন্দ্রপতনে শোকের ছায়া। নির্বাচন বয়কটের নামে একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায় সংসদের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিশেষ অধিবেশন সমাপ্ত। শফিপন্থীদের ছাড়াই হেফাজতের সম্মেলন। বাবুনগরী আমির কাশেমি মহাসচিব। বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির দেশীয় নেতাকর্মীর আগাম জামিন আবেদন। বুধবার শুনানি। দিনে দুপুরে অস্ত্র নিয়ে সোনালী ব্যাংকে ঢুকে টাকা লুট। চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: ই রিটার্নিং সফটওয়্যার চালু, অনলাইনে ঝঞ্ঝাট ছাড়াই দেয়া যাচ্ছে আয়কর, পর্যায়ক্রমে বাড়বে সুবিধা। চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রোববার দুপুর 12:15টার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে 86 বছরের জীবনযাত্রার ইতি টানেন। করোনা আক্রান্তের পাশাপাশি প্রোস্টেট ক্যান্সার ছিল তার। শিল্পাঙ্গনের এই মহাতারকাকে শেষবার দেখতে হাসপাতালে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টজনেরা। রবীন্দ্র সদনে তাকে শেষ শ্রদ্ধা জানায় শোকে বিহ্বল চলচ্চিত্রপ্রেমীরা। রিপোর্ট দুলি মল্লিকের। থেমে গেল বাংলা চলচ্চিত্র জগতের এক মহাতারকার কর্মময় পথ চলা। চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 86 বছর জীবনের ইতি টানেন অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি, চিত্রকর সৌমিত্র। রোগীর সঙ্গে লড়াইটা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। ক্যান্সারের পর সবশেষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেপ্টেম্বরে ভর্তি হন কলকাতার বেলভিউ হাসপাতালে। কখনো উন্নতি, কখনো অবনতি, জীবনের সাথে সৌমিত্রের লড়াই। রোববার দুপুর 12:15টায় এলো শোক সংবাদটি। সে সময় বেলভিউতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সৌমিত্রকে ধরে রাখতে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠে। বলেন, অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা তাকে ধরে রাখতে পারিনি, কিন্তু আমি মনে করি জন্ম আছে, মৃত্যু আছে। মৃত্যু অত্যন্ত নির্মম, অত্যন্ত কঠিন। আপনাদের সামনে যখন আমি এই সুযোগটা পেয়েছি, আমি একটা কথা বলতে চাই। আমি দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব কৃতজ্ঞ। টুইটারে শোক জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌমিত্রের বিদায় যেন নিঃস্ব আর অভিভাবকহীন হয়ে পড়েছে গোটা বাংলা চলচ্চিত্র জগৎ। অপর্ণা সেন থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, বিভিন্ন সময়ে সৌমিত্রের সঙ্গে কাজ করা শিল্পীদের হৃদয় ছিল দুঃখ ভারাক্রান্ত। উনি যে সেই পাঁকের মধ্যে ডুবে যাননি, সেটা একটা বড় প্রেরণা ছিল আমার কাছে, যে উনি তখনও এক্ষণ এডিট করতেন। গল্ফ গ্রিনের বাড়ি থেকে টেকনিশিয়ান স্টুডিও হয়ে রবীন্দ্র সদন, সেখান থেকে কেওড়াতলা শ্মশান, পুরো যাত্রায় শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন মহান এই তারকা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দীর্ঘ 6 দশকেরও বেশি সময় জুড়ে ছিলেন চলচ্চিত্র জগতে প্রবাদ প্রতিম অভিনেতা। রেডিওর ঘোষক হিসেবে শিল্পাঙ্গনে যাত্রা শুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের। এরপর মঞ্চমাতি, সেলুলয়েডের ফিতায় কখনো প্রদোষ মিত্র ফেলুদা, কখনো ময়ূর বাহন থেকে ময়ূরাক্ষী। বেলা শেষেও রং তুলি হাতে এঁকেছেন ছবি। জন্ম কলকাতার মির্জাপুর স্ট্রিটে, বেড়ে উঠেছেন কৃষ্ণনগরে। বাংলা চলচ্চিত্রে অভিনয়ের সুবাস ছড়িয়েছেন সত্যজিতের মানুষপুত্র সৌমিত্র। বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। সত্যজিৎ রায়ের ছবিতেই তার প্রথম অভিনয়। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। সত্যজিৎ সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতেন তরুণ বয়সে রবীন্দ্রনাথ হিসেবে। অনেকেই বলে থাকেন সত্যজিতের মানুষপুত্র। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না।
সে পালাচ্ছে না, এসকেপ করছে না, সে বাঁচতে চাইছে। সেলুলয়েডের ফিতায় জড়ানোর আগে রেডিওর ঘোষক ছিলেন বাংলা গ্রাজুয়েট সৌমিত্র। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত। সত্যজিতের মানসপুত্র সৌমিত্র মঞ্চে ছিলেন দুর্দান্ত। আবৃত্তি করতেন, লিখতেন ও আঁকতেন। হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। দেবী, ক্ষুদিত পাষাণ, তিন কন্যা, ঝিন্দের বন্দি, পুনশ্চ একের পর এক ছবিতে দেখিয়েছেন অভিনয় প্রতিভা। ক্যামেরার সামনে সাবলীল সৌমিত্র কখনো অপু, কখনো পদুষ মিত্র ফেলুদা, কখনো উদয়ন পণ্ডিত হয়ে অভিনয়ের সুবাস ছড়িয়েছেন। আমার আর একটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না, মগজাস্ত্র, সেটা এইখানে থাকে। 15 পার্ক অ্যাভিনিউ, নিশিযাপন, অরণ্যের দিন রাত্রি, সোনারকেল্লা, পরিণীতা, অসংখ্য নাম। বেলা শেষেও তিনি দৌড়েছেন শিল্পের সাথে। আমি প্রেমে পড়েছি, বারবার আমি তার প্রেমে পড়েছি। স্বীকৃতি হিসেবে দুবার চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে ছাড়াও ফ্রান্সের জাতীয় সম্মান লিজিও অফ অনার এবং অর্ডার দি আর্টে ডে লেটারেও ভূষিত হন অনন্য সৌমিত্র। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এবার অন্যান্য খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বয়কটের নামে একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায়। শান্ত পরিবেশে হঠাৎ বাসে আগুন কি স্বার্থে? উদ্দেশ্যই বাকি সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর ওপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই আজকে দেশের উন্নতি হচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথে দেশের উন্নয়নই মূল লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বিশেষ অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন স্পিকার শিন শারমিন চৌধুরী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দুটি ভাষণে বিবৃত রয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর উপর আলোচনার প্রস্তাব আনেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল কিছুর মূলেই ছিল এক অনুভূতি। এই আলোচনায় বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে বক্তব্য দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। 6 দফা বাঙালিকে স্বাধীনতা পথে হেঁটে যাওয়ার জন্য তৈরি করে দিয়েছিলেন। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী দেশের আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুর বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরেন। জনগণের ক্ষমতা জনগণের হাতে তিনি দিতে চেয়েছিলেন, সেই জন্য তিনি বলেছিলেন সেই সবাই কোড। ব্রিটিশ আমলে সেই ঘুণে ধরা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দিয়ে বাংলার মানুষের মঙ্গল হতে পারে না, ইট মাস্ট গো। সেই জন্য আমূল পরিবর্তন দরকার হয়ে পড়ছে। দ্যাট ইজ অলসো এ রেভলিউশন। সেটাকে তিনি একটা রেভলিউশন হিসেবেই কিন্তু চিহ্নিত করেছে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে আওয়ামী লীগ চলে। তার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। একটা মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করেছিলেন, সবটুকু উজাড় করে দিয়েছিলেন দেশের মানুষের জন্য। কী চেয়েছিলেন? দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তো সেই হাসি যখন ফোটাতে পারবো, অর্থাৎ মানুষের এই ক্ষুধা দারিদ্র্য থেকে মানুষকে যখন আমরা মুক্তি দিতে পারবো, এদেশের মানুষ যখন উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের স্বাধীনতার সার্থক। গণতন্ত্রকে সুসংহত করা, শোষিতের গণতন্ত্র কায়েম করা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূল মানুষের যে ভাগ্য পরিবর্তন করা, এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। সেই স্বপ্নটা বাস্তবায়ন করা, এটাই আমাদের লক্ষ্য। যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই চেষ্টাই আমরা করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে রাজধানীতে বাসে আগুন দেওয়ার উদ্দেশ্য কি সেটা জানতে চান প্রধানমন্ত্রী। কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস কেন? কি স্বার্থে? কিসের জন্য? নির্বাচন হয়, নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে, টাকা পয়সা যা পায় পকেট নিয়ে থুয়ে দেয়। ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না। অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এরপরে বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটার উদ্দেশ্যটা কি? পরে 4 নভেম্বর গণপরিষদে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ শোনানো হয় জাতীয় সংসদে। আমি ছেড়ে দিয়েছি প্রায়
সবশেষ বঙ্গবন্ধুর উপর আলোচনার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় জাতীয় সংসদে। শেখ হাসিনা কর্তৃক আনীত প্রস্তাব সাধারণ সর্বসম্মতিক্রমে গ্রহণের মাধ্যমে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫-এর পর রাষ্ট্র পরিচালনায় ছিল ক্ষমতা দখলকারীরা, তাই তারা জনগণের কল্যাণে কাজ করেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ কোস্ট গার্ডে যুক্ত হয়েছে আরও 9টি জাহাজ ও 1টি ঘাঁটি। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর জাতীয় 4 নেতার নামানুসারে 4টি এবং সোনার বাংলা, স্বাধীন বাংলা, অপরাজেয় বাংলা ও শ্যামল বাংলা নামে আরও 5টি জাহাজ প্ররক্ষা দেবে দেশের দক্ষিণ সীমান্ত। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে বিসিজি বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযানের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম ফলক উন্মোচন করেন 9টি জাহাজ ও 1টি ঘাঁটির। প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র ও স্থল সীমানা বিতর্ক সমাধানে ৭৫ পরবর্তী কোনো সরকারের ভূমিকা ছিল না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। ৭৪ সালে জাতির পিতা আইন করে যান, আর জাতিসংঘে আইন হয় ৮২ সালে, কিন্তু ৯৬ সালে সরকার এসেই আমরা এ ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। অপার অর্থনৈতিক সম্ভাবনার ব্লু ইকোনমি দারিদ্র্য সমস্যা মোকাবেলায় কাজে আসবে বলে জানান সরকার প্রধান। বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায় আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি, এবং সেইখান থেকে আমাদের আর্থিক উন্নয়নের জন্য ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। যে সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। উপকূল নিরাপদ রাখতে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতায় দায়িত্ব পালন করতে কোস্টগার্ড সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের সুনাম যেটা সবসময় বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে। করোনায় উন্নয়ন বাধাগ্রস্ত হলেও লক্ষ্য স্থির আছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে সেটা হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য স্থির আছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো হেফাজতে ইসলামী বাংলাদেশের সম্মেলন। সম্মেলনে সংগঠনটির নতুন আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নির্বাচিত হয়েছে নূর হোসেন কাশেমি। এই সম্মেলনের মাধ্যমে সংগঠনটি জামায়াতে ইসলামী নিয়ন্ত্রণে যাচ্ছে বলে অভিযোগ করেছে প্রয়াত আমির আল্লামা শফির পরিবার। ইফরাস নূরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মেলনকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারীতে ছিল টানটান উত্তেজনা। এমন পরিস্থিতিতেই সকালে শুরু হয় সম্মেলন। যোগ দেন 400 প্রতিনিধি। দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন আমির ও মহাসচিবের নাম ঘোষণা করা হয়। সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে নানা দাবি তুলে ধরেন নবনির্বাচিত কমিটির নেতারা। মুসলমান নাম ব্যবহার করা তার জন্য অবৈধ, ইসলাম পরিবেশে ব্যবহার করা অবৈধ। ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এরকম আসবেন তো ইনশাআল্লাহ। এর আগে শনিবার সম্মেলন অনুষ্ঠানের বিরোধিতা করেছিলেন দলটির প্রয়াত আমির আল্লামা শফির অনুসারীরা। কওমি সংগঠন পরিকল্পিতভাবে জামাত শিবিরের বিএনপির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা হযরতের পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। গত 18 সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফি। তার মৃত্যুর পর থেকে দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। রত্না জামান,
একুশে টেলিভিশন। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় গয়েশ্বরচন্দ্র রায় সহ বিএনপির 150-এরও বেশি নেতাকর্মী আগাম জামিন আবেদন করেছেন। বুধবার আবেদনের ওপর শুনানি হওয়ার কথা জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। শাকিরা আরজুর রিপোর্ট। রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বিএনপির 150 শতাধিক নেতাকর্মী। রোববার আলাদা 13টি জামিন আবেদন করেন তারা। ঢাকা 18 উপনির্বাচনের প্রার্থী সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার বাবু গয়েশ্বরচন্দ্র রায়, যুবদল কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন সহ প্রায় 150 জনের মতো তাদের আগাম জামিনের জন্য মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চে আমরা মেনশন করে জমা দিয়েছি। ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন বিভিন্ন স্থানে 10টিরও বেশি গাড়িতে আগুন দেয়া হয়। এই ঘটনায় 10টিরও বেশি মামলা হয়েছে। এসব মামলায় হাইকোর্টে আগাম জামিন চান বিএনপির নেতাকর্মীরা। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতাদের জামিন আবেদন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। মামলা হচ্ছে আজিমপুরে, প্রার্থী থাকে হলো উত্তরায়, উনি কেন্দ্রে কেন্দ্রে ঘুরছে। তো আজিমপুরে বাস পোড়ানোর মামলায় এই প্রার্থীকে দেয় কিভাবে? বাস পোড়ানোর ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আগুন, সন্ত্রাস ও অপকর্মের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবন থেকে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু ভোট হবে না। তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, তাকে স্মরণ করিয়ে দিতে চাই 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা। 300 আসনের মধ্যে বিএনপি 278টি আসন দখল করেছিল। সেই মাগুরা মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হবে না। চুয়াডাঙ্গার জীবননগরের উথলিতে দিনের বেলায় সোনালী ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে 8 লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুপুরে 4-5 জন হেলমেট পরা অস্ত্রধারী এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। চুয়াডাঙ্গার প্রতিনিধি আতিয়া রহমানের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন। রোববার দুপুর 1:05 হঠাৎ হেলমেট পরা কয়েকজন অস্ত্রধারী সোনালী ব্যাংকের উথলি শাখায় ঢুকে অস্ত্রের মুখে গার্ড ও কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে। এরপর তারা গ্রাহক সহ সকলের মোবাইল ফোন কেড়ে নেয়। 3 জন ঢুকছে, 2 জন এখানে আর একজন সবার মোবাইল নিয়ে নিয়েছে। পিস্তল ধরে মোবাইল নিয়ে মোবাইল সিজ করে নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে ওই কর্নারে আমাদের সবাইকে বসাইয়া ক্যাশিয়ার থেকে বললো ক্যাশিয়ার উঠলো ক্যাশিয়ার থেকে টাকা নিয়ে ভল্টের ভিতর দিল। ভল্টের তালা খুলো বলেছে, খোলার পরে যা আছে সব। মাত্র 10 মিনিটের মধ্যে দুর্বৃত্তরা আনুমানিক 8,82,000 টাকা লুট করে চলে যায়। শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক জানান, দুর্বৃত্তদের সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। আমাদেরকে এক জায়গায় বসে ক্যাশের সবাইকে ডেকে নিয়ে বসে ক্যাশে যা আছে সব দিয়ে এই নিয়ে চলে। পুলিশ, বিজিবি ও প্রশাসনের কর্মকর্তা সহ সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটা ঘটিয়েছে অবশ্যই ন্যাক্কারজনক। যারাই ঘটিয়ে থাকুক না কেন, আমার মনে হয় এই ডিজিটাল যুগে তাদেরকে খুঁজে বের করা খুব বেশি কঠিন হবে না। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত অপরাধের ঘটনা। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। এখানে যারা এসেছিল তাদের সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আশা করি আমরা অল্প কিছু সময়ের মধ্যে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবো। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। আয়কর দেয়া শুরু হলো অনলাইনে। এ পদ্ধতি কার্যকর হওয়ায় ঝামেলা এড়িয়ে অল্প সময় কর দেওয়া সম্ভব হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কর অঞ্চল 6 কার্যালয়ে ই রিটার্নিং সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, আগামী বছর সব অঞ্চল থেকে অনলাইন পদ্ধতিতে কর দেওয়া সম্ভব হবে। এই পদ্ধতি চালু হওয়ায় সন্তোষ জানান করদাতারা। তহিদুর রহমানের রিপোর্ট। রাজস্ব বিভাগের অন্যতম প্রধান উৎস আয়কর। নানা কারণে প্রায় প্রতি বছরই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। এবছর করোনার বিরূপ প্রভাবে রাজস্ব আহরণে নানা বাধা দেখা দেয়। আহরণ লক্ষ্যের চেয়ে কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় এবছর রাজস্ব আহরণ বেড়েছে। আহরণ বাড়ানো, ঝামেলা এড়ানো সহ নানা সুবিধার জন্য প্রথমবারের মতো কর অঞ্চল 6-এ ব্যক্তিশ্রেণী করদাতাদের জন্য ই রিটার্নিং পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এর ফলে রাজস্ব বিভাগে গতি আসবে বলে জানান করদাতারা। রিটার্নটা অনলাইনে সাবমিট করেছি, আমি মনে করি এটা যুগান্তকারী পদক্ষেপ। ঘরে থেকে আমরা অনলাইন রিটার্ন সাবমিট করতে পারতেছি খুবই অল্প সময়ের মধ্যে। ট্যাক্স লায়াবিলিটিটা নিজে ইনপুট করতে হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে না, এবং রিবেটটাও অটোমেটিক্যালি হচ্ছে না। এনবিআর চেয়ারম্যানও বলছেন স্বাভাবিক প্রক্রিয়ায় কর জমা দিতে দাতারা উৎসাহ বোধ করেন না। নির্ঝঞ্ঝাট নিশ্চিন্তে ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন এবং ট্যাক্সও দিতে পারবেন। আজকে যেটি আমরা করছি এটি বলা চলে যে বাস্তবতার মুখ দেখা ক্ষুদ্র একটা প্রচেষ্টা হতে পারে। আমি বড় কোনো অর্জন বলবো না এটা, কিন্তু অন্তত এটা দিয়ে আমরা অনলাইন রিটার্ন সাবমিশনের প্ল্যাটফর্মেতে প্রবেশ করলাম। ধীরে ধীরে পুরো কর ব্যবস্থাকে অনলাইনের আওতায় আনা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার শপথ যুবলীগের, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন কমিটির শ্রদ্ধা। ঢাকার খাল সংস্কার করে হচ্ছে নৌপথ, বুড়িগঙ্গার নাব্যতা ফেরাতে আসছে নতুন প্রকল্প। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার শপথ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সংগঠনে যুক্ত নতুনরাই মানুষের পাশে দাঁড়াবে। আদিত্য মামুনের রিপোর্ট। সপ্তম কংগ্রেসের প্রায় 1 বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। 201 সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছে অনেক নতুন মুখ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির নবনির্বাচিত নেতারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে যুবলীগ। যুব সমাজের উন্নয়নের জন্য আমার বিশ্বাস এই কমিটি খুব ভালো একটা ভূমিকা পালন করতে পারবে। আমরা জননেত্রী শেখ হাসিনার বিশ্বাসকে পুঁজি করেই আগামী দিনে এগিয়ে যাব। তৃণমূল থেকে সংগঠন শক্তিশালী করার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক। মানবতার কারণে আমরা সর্বদা সর্বদাই প্রস্তুত। যদি এই মানুষের অকল্যাণের জন্য যদি কেউ ভূমিকায় যায় সে ব্যাপারে আমরা প্রতিরোধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। শ্রদ্ধা নিবেদনের পর সংগঠনের চেয়ারম্যান বলেন, ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের দাবিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এটাকে আগে অবজার্ভ করব এবং তারপরে এটার ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। যুবলীগ কখনো রাজপথ ছেড়ে দেয়নি, যুবলীগ সর্বদাই মাঠে আছে, রাজপথে আছে। পরে বনানী কবরস্থানে 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায় যুবলীগের নতুন কমিটি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 223 কোটি টাকা পাচারের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তথ্য অনুযায়ী সম্রাট সিঙ্গাপুরের 2টি ক্যাসিনোতে 3 কোটি 65 লাখ সিঙ্গাপুর ডলার পাচার করেন, যা বাংলাদেশি মুদ্রায় 219 কোটি টাকা। এছাড়া মালয়েশিয়ায় একটি ক্যাসিনোতে 2,05,000 রিঙ্গিত লেনদেন করেন, যা বাংলাদেশি মুদ্রায় 48,58,500 টাকা। গত বছরের 12 নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র্যাব। করোনা মহামারীতে পুরো দেশের মানুষ যখন উদ্বিগ্ন উৎকণ্ঠিত, তখন বিএনপি আবারও জ্বালাও পোড়াও এবং মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির কোনো অপরাধবোধ তো নেই, উল্টো কর্মসূচির নামে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় লিপ্ত। বিএনপির মতো সন্ত্রাস নির্ভর দলের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি ধামকি দেয়, তারা আসলে ভাস্কর্য ও মূর্তির পার্থক্যও বোঝে না। এসব হুমকিদাতাদের অপচেষ্টা সফল হতে দেয়া হবে না, হুঁশিয়ারি দেন তিনি। প্রশ্ন করে তাদেরকে অনুরোধ জানাবো, বিএনপির পক্ষ থেকে আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি শাক দিয়ে মাছ ঢাকার। নিজেরাই বাস পুড়িয়েছে, আবার এটার জন্য তারা নানা কর্মসূচি ঘোষণা করেছে, যা অত্যন্ত হাস্যস্কর। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হয়েছে, অনেককে সন্দেহজনক গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশিরভাগই বিএনপির সাথে যুক্ত।
ঢাকার সব খাল সংস্কার শেষে পার সংরক্ষণে ওয়াকওয়ে নির্মাণ এবং খালগুলোকে একটির সাথে আরেকটি সংযুক্ত করে বিস্তৃত নৌপথ তৈরি করতে চায় সরকার। সচিবালয় বৈঠক শেষে এ পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলোর ওপর নির্মিত যেসব ব্রিজ নৌ চলাচলে বিঘ্ন ঘটায় সেগুলো ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা, ঢাকার চারদিকে 4 নদী, নাব্যতা হারানো, দূষণ দখলে বিপন্ন। শুধু তাই নয়, রাজধানীর ভেতরেও ছিল অসংখ্য খাল ও লেক। হাতে গোনা কয়েকটি টিকে থাকলেও অনেকগুলোই বিলীন হয়ে গেছে। এ অবস্থায় নদী ও খাল উদ্ধার করতে চায় সরকার। কৌশল নির্ধারণে স্থানীয় সরকার বিভাগে মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির এ সভা। বৈঠকে যোগ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী, দক্ষিণ সিটির মেয়র এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়র সহ প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা। সেগুলা সংস্কার করে সেখানে ওয়াকওয়ে তৈরি করে এবং সম্ভাব্য যতগুলা সুযোগ আছে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করার জন্য সেগুলা করার জন্য 2-1টা প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আরও বাকিগুলো স্টাডি করা হচ্ছে যে কোথায় কোথায় প্রকল্প নেওয়া যাবে। বুড়িগঙ্গার নব্যতা ফেরাতে যমুনা ড্রেজিং করে পানির প্রবাহ বৃদ্ধি করার পাশাপাশি ঢাকার খালগুলো বাঁচানোর সিদ্ধান্ত হয় বৈঠকে। পানি প্রবাহ বৃদ্ধি পেলে তাহলে বুড়িগঙ্গা নদীর নব্যতা আপনার আরও নব্যতা বৃদ্ধি পাবে। নৌ চলাচলে বিঘ্ন ঘটায় এরকম নিচু ব্রিজ ভেঙে চলাচল উপযোগী ব্রিজ নির্মাণ করার কথাও জানান মন্ত্রী। নৌ চলাচলের বাধা সৃষ্টি করছে, বসে সেগুলোকে ভেঙে নতুন করে নির্মাণ করার কথা চিন্তা করা হচ্ছে। 10 বছর মেয়াদী এই মাস্টার প্ল্যান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বলেও আশাবাদ মন্ত্রী। প্রত্যেকটি মন্ত্রণালয়কে তাদের স্ব দায়িত্ব ডেলিগেট করে দেওয়া হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার রেল খাতের উন্নয়নে অনেক পরিকল্পনা নিয়েছে জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আশা প্রকাশ করেছেন, প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে। রেলের 158 বছর উপলক্ষে রাজধানীতে রেল ভবনে এক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের পরে ক্ষতিগ্রস্ত রেল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সরকারের ভুল নীতির কারণে রেল অনেক পিছিয়ে পড়েছে। এ সময় 15ই নভেম্বর রেল দিবস হিসেবে ঘোষণার কথা জানান রেলমন্ত্রী। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে 6,194। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 253তম দিনে দেশে 116টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,060 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,837 জন। মোট শনাক্ত 4,32,333। নতুন 1,693 জন সহ সুস্থ হয়েছে 3,49,542। 24 ঘন্টায় শনাক্তের হার 13.07%। ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি, 52.44%। এর পরের অবস্থান চট্টগ্রামে মারা গেছে 19.60%। বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড-19 নেগেটিভ সনদ আবার বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেয়া 100 ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানের শেষে তিনি এ কথা বলেন। কোভিড-19 নেগেটিভ সনদ না আনতে পারলে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশে অনুমোদনবিহীন কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক কাজ করতে পারবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। শীত মৌসুমে সাধারণ জ্বর, কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অত্যাধিক সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, সময়টা করোনা মহামারীর, আর সাধারণ ফ্লু এবং করোনা ভাইরাসের উপসর্গ একই। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা, আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়া এবং শিশু ও বয়স্কদের প্রতি বেশি নজর দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা। ঋতু পরিবর্তনে হাসপাতালগুলোতে বাড়ছে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। কোভিড রোগীদের উপসর্গ হিসেবে প্রথমেই দেখা দেয় জ্বর, ঠান্ডা, কাশি ও গলা ব্যথা। এ অবস্থায় করোনা ভাইরাস এবং সাধারণ সর্দি জ্বর দুটোর মধ্যে পার্থক্য করা কঠিন। 6 বছরের নিচের বাচ্চাদের করোনা পরীক্ষার কোনো প্রয়োজন নেই। জ্বর যদি আসে তাকে আলাদা রেখে যত্ন করতে হবে, জ্বরের চিকিৎসা দিতে হবে এবং কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো অ্যান্টিভাইরাল বা অন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই।
বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক ও শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেশি দেখা দেয়। সেক্ষেত্রে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে পরিবার বা আশেপাশে যদি করোনা আক্রান্ত কেউ থাকেন, তাহলে অবশ্যই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। যদি ভেন্টিলেশন পুয়ার হয় তাহলে ডেফিনেটলি ওই বাসায় যদি কেউ অ্যাফেক্টেড থাকে তার কাছ থেকে যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকবে তাদের মাঝখানে ছড়ানোর চান্সটা অনেক বেশি বাড়বে। সেই জন্য যেখানে বদ্ধ জায়গা আছে সেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্ট করার কথা বলি। বাড়িতে যদি কেউ অ্যাফেক্টেড হয় তাকে অবশ্যই আইসোলেশনে রাখতে হবে এবং তার রুমটার ভেন্টিলেশনটার ব্যাপারে অবশ্যই আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে, স্পেশালি শীতকালে। নবজাতকের মা যদি করোনা আক্রান্ত হন, তবে শিশুকে স্বাস্থ্যবিধি মেনে বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও মায়ের বুকের দুধ বেশি জরুরি বলছেন বিশেষজ্ঞরা। নিওনেট বা নবজাতকদের যদি বাচ্চা ব্রেস্ট ফিডিং না পায়, সেক্ষেত্রে কিন্তু তার মারাত্মক ধরনের গ্রোথ রিটার্ডেশন হয়। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে মাস্ক পরে, প্রয়োজন হলে যদি সম্ভব হয় কাপড় পরিষ্কার করে হাত ধুয়ে স্যানিটাইজ করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবেন। শুধু মহামারী নয়, যে কোনো রোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সচেতন থাকা জরুরি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অস্ত্র মামলায় হাজী সেলিম পুত্র ইরফান ও বডিগার্ড জাহিদের জামিন নামঞ্জুর। বিশ্বজুড়ে তীব্র হচ্ছে করোনা সংক্রমণ। ইউরোপের বিভিন্ন দেশে নতুন বিধিনিষেধ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। অস্ত্র মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে আসামিদের পক্ষে করা জামিন আবেদন শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। এর আগে শনিবার 5 দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটকে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 25 অক্টোবর রাতে হাজী সেলিমের সংসদ সদস্য লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে নির্যাতন করা হয়। ময়মনসিংহ মহানগরীর রামকৃষ্ণ মিশন রোডে অভিযান চালিয়ে মানুষের মাথার 12টি খুলি ও 2 বস্তা হাড়সহ বাপ্পি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রামকৃষ্ণ মিশন রোডের ওই বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাসার ভেতর থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। বিভিন্ন কবরস্থান থেকে চুরি করা মাথার এসব খুলি ও হাড় পাচারের জন্য মজুত করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানায় পুলিশ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজধানীর ধানমন্ডি শাখা ওয়াহাব পয়েন্ট বাড়ি নম্বর 93, রোড নম্বর 2, ওয়ার্ড নম্বর 15-তে স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ, ঢাকা দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুর রশিদ, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক এম মোস্তাফিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনয় জগতের ইন্দ্রপতনের শোকের ছায়া। নির্বাচন বয়কটের নামে একটি দল দেশকে অস্থিতিশীল করতে চায়, সংসদে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বিশেষ অধিবেশন সমাপ্ত। শফিপন্থীদের ছাড়াই হেফাজতের সম্মেলন, বাবুনগরী আমির কাশিমি মহাসচিব। বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির দেশীয় নেতাকর্মীর আগাম জামিন আবেদন, বুধবার শুনানি।
দিনে দুপুরে অস্ত্র নিয়ে সোনালী ব্যাংকে ঢুকে টাকা লুট, চুয়াডাঙ্গায় পুলিশের অভিযান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে। আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।